স্কুল সার্ভিস কমিশনের ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি আগামী ১৯শে ডিসেম্বর শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে। এবং শুধু যে লিস্টেড হয়ে গেছে তাই নয়, সিরিয়াল নম্বর ১-এ মামলাটি লিস্টেড হয়েছে। আমরা আগেই বলেছিলাম যে এই মামলাটি অ্যাজ এ ফার্স্ট আইটেম ১৯শে ডিসেম্বর মহামান্য প্রধান বিচারপতি শুনানির জন্য ১২ই ডিসেম্বরের শুনানিতেই তিনি লিস্টেড করেছিলেন। তো এখন যে সিএল নাম্বার পড়ে গেছে সেটি ১ এবং যে কজ লিস্ট জারি হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে ১৯শে ডিসেম্বরে সকাল 10:30 থেকে মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ১-এর প্রধান বিচারপতির বেঞ্চ বসছে এবং সেখানে দেখুন ১ নাম্বার সিরিয়ালেই এই এসএসসি মামলাটি রয়েছে। ডিসপোজাল এবং ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজে এই মামলাটি। তো এই মামলাটি ১ নাম্বার সিরিয়ালেই রয়েছে। তো টু বি টেকেন আপ অ্যাজ ফার্স্ট আইটেম বলেও এখানে লেখা রয়েছে। তার মানে প্রথম আইটেমেই এই ম্যাটারটি কিন্তু শোনা হচ্ছে। এটা কিন্তু একদম কনফার্ম এবং ফার্স্ট আওয়ারেই এই ম্যাটারটি শোনা হবে একদম প্রথম মামলা হিসেবে। এখন এই এসএসসি চাকরি বাতিল মামলায় যে গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো হচ্ছে যে ১৯শে ডিসেম্বরেই কি এই মামলার কোনো ফাইনাল হিয়ারিং হয়ে যাচ্ছে? অর্থাৎ ১৯শে ডিসেম্বরেই কি ফাইনাল হিয়ারিং এবং সেদিনই কি জাজমেন্ট রিজার্ভ হচ্ছে? এছাড়াও মহামান্য প্রধান বিচারপতি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন, সেই প্রশ্নের ভিত্তিতে এসএসসি প্যানেল বাতিল না সেগ্রিগেশন, কোন দিকে যাচ্ছে এই মামলার ভবিষ্যৎ? এবং সুপ্রিম কোর্টে এই এসএসসি মামলার যে আপকামিং শুনানি হতে যাচ্ছে, সেই বিষয়টার উপরে একটা গঠনমূলক আলোচনা আমরা আমাদের এই ভিডিওতে করতে যাচ্ছি। অনুরোধ করব আপনাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখার, কোনো অংশে স্কিপ না করে। এসএসসি চাকরি বাতিল মামলায় ১২ই ডিসেম্বর যে শুনানি হয়েছিল, সেখানে মহামান্য প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ দুটি ইস্যু উত্থাপন করেছিলেন। তিনি যেটা বলেছিলেন সেই চাকরি বাতিল মামলার শুনানিতে যে দেয়ার ইজ এ ভেরি লিমিটেড ইস্যু, অর্থাৎ এই মামলায় খুব লিমিটেড ইস্যু রয়েছে। দিস উইথ রিগার্ড টু ওয়েদার দ্য এন্টায়ার এক্সামিনেশন শুড হ্যাভ বিন ক্যান্সেলড or in case we are able to identify the candidates who were in case some wrong. এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ মহামান্য প্রধান বিচারপতির। এক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন যে এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল মামলার যে ইস্যু সুপ্রিম কোর্টে রয়েছে পেন্ডিং, সেটা খুব লিমিটেড। সেখানে মূলত সুপ্রিম কোর্ট দুটি ইস্যু নিয়ে আলোচনা করতে চাইছে। সেই দুটি ইস্যু কি? যে এসএসসি ২০১৬ সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কি সম্পূর্ণ বাতিল করা হবে? ২ নম্বর ইস্যু যেটা, যে নাকি অনিয়মের মধ্যে যারা চাকরি পেয়েছেন তাদের নির্দিষ্ট করে চিহ্নিত করা যেতে পারে। এই যে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু, সেই দুটি গুরুত্বপূর্ণ ইস্যুর ওপরেই ভিত্তি করেই কিন্তু তিনি শুনানি করাতে চান। মহামান্য প্রধান বিচারপতি গত ১২ই ডিসেম্বর শুনানিতে পরিষ্কার বলেছিলেন, মেক্স নো কমপ্লিকেটেড, অর্থাৎ এই ইস্যুটাকে কোনোভাবেই কমপ্লিকেটেড করতে তিনি চাইছেন না। তিনি মূলত যা কিছু শুনতে চাইছেন এই দুটো ইস্যু কেন্দ্রিক, এবং তিনি পরিষ্কারভাবে এটা বলেই দিলেন যে তিনি কিন্তু ফর্মুলা ডিসাইড করে দিলেন। এবার এই ফর্মুলার উপর বেস করে আইনজীবীরা কি সওয়াল করবেন না করবেন না সেটা তাদের ব্যাপার, কিন্তু এই ইস্যুর বাইরে তিনি কিন্তু কিছু শুনতে চাচ্ছেন না। এবার প্রশ্ন হচ্ছে যে ১৯শে ডিসেম্বর যে শুনানি রয়েছে, তাহলে সেই শুনানি থেকে এই দুটি ইস্যু ডিসাইড হয়ে যাবে। গত ১২ই ডিসেম্বরের যখন শুনানি হয়েছিল, তখন শুনানির শুরুতেই অভিষেক মনু সিংভি আইনজীবী তিনি মহামান্য প্রধান বিচারপতিকে একটি কথা বলেছিলেন যে এই ম্যাটারটি অনেক বড় ম্যাটার, অতএব এই ম্যাটারটিকে যাতে করে জানুয়ারিতে রাখা হয়। তখন প্রধান বিচারপতি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে তিনি এই ম্যাটারটিকে কোনোভাবেই অ্যাডজর্ন করতে চাইছেন না, তিনি এই ম্যাটারটির শুনানি শুরু করাতে চাইছেন। এই ম্যাটারটিতে খুব লিমিটেড ইস্যু রয়েছে এবং সেক্ষেত্রে ১৯শে ডিসেম্বর শুনানি হবে। যদি দেখা যায় সেক্ষেত্রে ম্যাটারটি পার্ট হার্ড হচ্ছে, মানে শুনানি সেদিনকে হয়তো পুরোটা করানো গেল না, তাহলে তিনি রোল ওভার করে ম্যাটারটিকে জানুয়ারিতে রাখতে পারেন। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে ১৯শে ডিসেম্বরে হয়তো এই ম্যাটারটার একদম যে পুরো ফাইনাল হিয়ারিং, অর্থাৎ হিয়ারিং কনক্লুড হয়ে গেল, ব্যাপারটা তা নয়। হয়তো পুরো দিন হিয়ারিং চললো, কিন্তু হিয়ারিং কিছুটা বাকি থাকতেও পারে। অতএব সেই ক্ষেত্রে পরবর্তীতে আবার ১৯শে ডিসেম্বরের পরে আরেকটা দিন ধার্য করা হতে পারে। এখন যেটা বিষয়, যে যখন শুনানি শুরু হবে তখন মূলত এই যে মামলা সুপ্রিম কোর্টে যেটি পেন্ডিং রয়েছে, সেখানে কারা কারা সওয়াল করবেন এবং কিসের ভিত্তিতে সওয়াল হতে পারে। দেখুন, এখানে পিটিশনার যারা রয়েছেন, পিটিশনার বলতে গেলে সুপ্রিম কোর্টে যারা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা বা এসএলপি ফাইল করেছেন তারা।
তো প্রথম যারা রয়েছেন তারা হচ্ছেন স্টেট। তো স্টেট মূলত যে বিষয়টার উপর কথা বলবে, যে সুপার নিউমারি পোস্টের বিষয়টা নিয়ে স্টেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই পার্টটা নিয়ে কিন্তু স্টেট বলবে বলে আমাদের মনে হয়। সুপার নিউমারি পোস্টের ব্যাপারে যে রাজ্য সরকার কোনো কিছু ভুল ত্রুটি করেনি, এই পার্টটার উপরই স্টেট মূলত তারা পয়েন্ট আউট করতে পারে। এরপরে যারা আসছেন তারা হচ্ছেন এসএসসি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। এদের যে পার্ট সেটা অতি গুরুত্বপূর্ণ। এসএসসিকে মূলত দুটি বিষয়কে এসএসসিকে এস্টাবলিশ করতে হবে। প্রথম, যে পুরো প্যানেল ক্যান্সেল করা সঠিক নয়, অর্থাৎ এই পার্টটা তাদেরকে এস্টাবলিশ করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর যেটা, যে কোর্টকে তাদেরকে এটা অ্যাসিওর করতে হবে যে তারা সেগ্রিগেট করতে পারবে এবং সেগ্রিগেট করার জন্য যে পর্যাপ্ত ডাটা তাদের কাছে রয়েছে, এবং তারা স্পেসিফিক্যালি এটা বলতে পারবেন যে কারা অভিযুক্ত, অযোগ্য বা অনিয়মের মধ্যে দিয়ে পেয়েছেন এবং কারা নন অ্যালিজড বা কারা মানে সঠিক নিয়মের মধ্যে দিয়ে পেয়েছেন, এমন প্রার্থীদেরকে এসএসসি আলাদা করতে পারবে। এরকম ডাটা তাদের কাছে রয়েছে এবং সেই এক্সারসাইজটা তারা করতে পারবেন। তো এই দুটো পার্ট নিয়ে মূলত এসএসসিকে বলতে হবে এবং এসএসসি মূলত এই দুটো পার্টের ভিত্তিতেই সওয়াল করবে বলে আমাদের মনে হয়। বোর্ড যারা, তারা তাদের বক্তব্য খুব একটা কিছু থাকবে বলে মনে হয় না। বোর্ড মূলত রেকমেন্ডেশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেয়। এক্ষেত্রে বোর্ড যে এক্সেস অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে সেই পার্টটা তো নিয়ে বোর্ডকে বলতে হবে। আদারওয়াইজ বোর্ড যে রেকমেন্ডেশন পেয়েছে সেই রেকমেন্ডেশনের ভিত্তিতে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, বোর্ড মূলত এই পার্টটা নিয়েই বলবে। এরপরে যারা আসছেন তারা হচ্ছেন চাকরি হারা প্রার্থী, অর্থাৎ যাদের চাকরি চলে গেছে হাইকোর্টের জাজমেন্টের ভিত্তিতে। এবার এই চাকরি হারা প্রার্থীরা আবার দুটো পার্টে বিভক্ত। এক হচ্ছেন অভিযুক্ত প্রার্থী, আর এক হচ্ছেন নন অ্যালিজড ক্যান্ডিডেটস, অর্থাৎ যাদের বিরুদ্ধে সেই অর্থে কোনো প্রত্যক্ষ অভিযোগ নেই। এবার এই অভিযুক্ত প্রার্থীদের আবার অনেক ক্যাটাগরি আছে, যেমন ধরুন র্যাঙ্ক জাম্প ইস্যু আছে, ওএমআর ইস্যু আছে, এক্সেস ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট আছে, আউট অফ প্যানেল আছে, এক্সপায়ারি অফ প্যানেলের পরে নিয়োগ আছে। তো এরকম নানান ইস্যু রয়েছে অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে। এবার যারা নন অ্যালিজড ক্যান্ডিডেটস তাদের বিরুদ্ধে কিন্তু সো কল্ড এই ধরনের কোনো অভিযোগ নেই। এবার এই যারা অভিযুক্ত প্রার্থী তারা মূলত একরকমভাবে সওয়াল করবেন, যারা নন অ্যালিজড প্রার্থী তারা মূলত আর এক রকমভাবে সওয়াল করবেন। এবার যারা অভিযুক্ত প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বড় অংশ রয়েছেন ওএমআর ইস্যু। এবার এই ওএমআর ইস্যু যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের একটা বড় পয়েন্ট ছিল যে ওএমআর সিট যেটা সিবিআই উদ্ধার করেছে, সেই ওএমআর সিটের অ্যাডমিসিবিলিটির পার্টটা নিয়ে এভিডেন্স অ্যাক্ট যেটা 65B-র মধ্যে পড়ছে। তো এক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতি 12ই ডিসেম্বরের শুনানিতে যেটা বলেছিলেন যে তিনি কিন্তু এই 65B-র পার্টটা নিয়ে কিন্তু শুনতে চাইছেন না। অর্থাৎ ওএমআর সিটের যে অ্যাডমিসিবিলিটির যে পার্ট, সেই পার্টটা কিন্তু মহামান্য প্রধান বিচারপতির মতে যে সেটা কিন্তু রিট পিটিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তো এই সময় যে অ্যাডমিসিবিলিটির পোর্শন যে সময় প্রধান বিচারপতি বলছিলেন তখন পিএস পাটুয়ালিয়া স্যার তিনি একটা সওয়াল করেছিলেন যে মাই লর্ড, যে ডকুমেন্ট রয়েছে তার সাফিসিয়েন্সি নিয়ে তো আমরা বলতে পারি। সাফিসিয়েন্সির অর্থ হচ্ছে অ্যাকিউরেসি, মানে যথার্থতা বা অথেন্টিসিটি বলা যেতে পারে। তো সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন দ্যাট ইউ ক্যান, অর্থাৎ সেটা আপনারা পারেন। অর্থাৎ আপনারা কি বলবেন না বলবেন আমি সেটা বলবো না, বাট আমি যে বড় দুটো ইস্যু তৈরি করেছি যে পুরো প্যানেল বাতিল হবে নাকি সেগ্রিগেট হবে, এই দুটো ইস্যুর বাইরে অন্য কোনো ইস্যুতে যেতে চাইছি না। এবার বাকি এই দুটো ইস্যুর মধ্যে থেকে আপনারা যা কিছু বলার বলতে পারেন, এমনটাই কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন। তো বাকি এবার যাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছেন তারা সেই পার্টগুলো নিয়ে বলবেন এবং প্রধান বিচারপতি যদি তাদের বক্তব্যকে শোনার মতো মনে হয় তাহলে তিনি শুনতে পারেন। এরপরে হচ্ছেন যারা নন এলিজড ক্যান্ডিডেটস তাদের বক্তব্য। নন এলিজড ক্যান্ডিডেটরা মূলত যে বিষয়টা নিয়ে বলতে পারেন যে তারা হচ্ছেন এমন প্রার্থী যাদের বিরুদ্ধে কোনো সে অর্থে সো কল্ড কোনো অ্যালিগেশন নেই, অথচ পুরো প্যানেল ক্যান্সেল হওয়ার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতএব তাদেরকে সেগ্রিগেট করা হোক, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ প্রমাণ হচ্ছে এমন প্রার্থীদেরকে আলাদা করা হোক এবং তাদেরকে আলাদা করা হোক। তো এইরকম তাদের সওয়াল থাকবে। তো মূলত এই যে পিটিশনার রয়েছেন যারা, তাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ব্রড ক্যাটাগরিতে মূলত বিভক্ত রয়েছে। এবার পরের যে পার্টটা রয়েছেন তারা হচ্ছেন রেসপন্ডেন্টস। এবার রেসপন্ডেন্টরা কিন্তু পিটিশনারদের বলার পরেই বলবেন। রেসপন্ডেন্টদের মধ্যে পড়ছে যারা অরিজিনাল রিট পিটিশনার্স তারা, অর্থাৎ যারা হাইকোর্টে মূলত রিট ফাইল করেছিলেন এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যারা পিটিশনার ছিলেন তারা। তো এরা মূলত যে বিষয়গুলো নিয়ে বলবেন যে কিভাবে কি অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে, পুরো পার্টটা নিয়ে এরা বলবেন
এবং হাইকোর্ট যে প্যানেল পুরো ক্যান্সেল করেছিল, হাইকোর্টের জাজমেন্টে যে ১৭ ধরনের অনিয়মের কথা বলা হয়েছিল, সেই পার্টগুলোকে নিয়ে এরা বলবেন এবং এক্ষেত্রে তাঁরা যে পয়েন্টটা তুলে ধরবেন যে পুরো প্যানেল ক্যান্সেল করতে হবে। তার কারণ এখানে প্রচুর অনিয়ম হয়েছে এবং এখানে সেগ্রিগেশন করা যাবে না। তার কারণ যোগ্য এবং অযোগ্য প্রার্থী একদম মিলেমিশে রয়েছেন। অতএব কে যোগ্য, কে অযোগ্য এরকম স্পেসিফিক করে বলা যাচ্ছে না। একটা নির্দিষ্টভাবে বাছাই করা গেলেও এর বাইরেও যে আর কেউ অযোগ্য নেই এমনটা কিন্তু বলতে পারবে না এসএসসি। এই সওয়ালটাই মূলত তারা হয়তো করবেন, যারা অরিজিনাল রিট পিটিশনার যারা রয়েছেন তারা। এরপরে সিবিআই রয়েছে। সিবিআই মূলত যে পার্টটা নিয়ে বলবে যে তারা যে ইনভেস্টিগেশন করেছে সেখানে তারা কি পেয়েছেন আরকি তারা। সেই ইনভেস্টিগেশনের মধ্যে যে অনিয়মগুলো তারা পেয়েছেন, সেক্ষেত্রে তারা যে তদন্তের যে রিপোর্ট জমা দিয়েছেন কোর্টে সেই অনুযায়ী তারা হয়তো সওয়াল করবেন সেই রিপোর্টের ভিত্তিতে। তো এক্ষেত্রে আদার্স বলে আমি আরেকটা অংশ লিখেছি যে আরও কেউ থাকতে পারে। এই যে মূল দুটো ইস্যু যে এসএসসি ২০১৬ সমস্ত নিয়োগ কি বাতিল করা হবে নাকি অনিয়মের মধ্যে যারা চাকরি পেয়েছেন তাদের নির্দিষ্ট করে চিহ্নিত করা যেতে পারে। সমস্ত শুনানি হওয়ার পরে এরপরে জাজমেন্ট রিজার্ভড হবে এবং মহামান্য প্রধান বিচারপতি তিনি জাজমেন্ট দেবেন এবং সেক্ষেত্রে জাজমেন্ট মূলত এই দুটি পয়েন্টের ভিত্তিতেই আসবে যে পুরো প্যানেল ক্যান্সেল নাকি যারা অনিয়মের মধ্যে চাকরি পেয়েছেন তাদেরকে নির্দিষ্ট করে চিহ্নিত করা গেল এবং তাদের পার্টিকুলার চাকরি বাতিল। তো এই দুটি পার্টের জাজমেন্ট আসতে পারে। এবার কতজন প্রার্থী যদি সেগ্রিগেশন হয় আমি ধরে নিচ্ছি, তাহলে কতজন প্রার্থী সেগ্রিগেট হয়ে বাদ যাবেন সেটা কিন্তু ডিসাইড হবে। এবার এই দুটি বিষয়ের উপরেই কিন্তু জাজমেন্ট আসতে চলেছে বলে আমাদের মনে হয়। তো মূলত এই লিমিটেড ইস্যুর উপরেই শুনানি হতে যাচ্ছে এবং শুনানি সম্ভবত আমাদের মনে হয় ২ দিন কি ম্যাক্সিমাম ৩ দিন হয়তো লাগতে পারে। তবে ২ দিনের মধ্যে আমাদের মনে হয় শুনানি শেষ হয়ে যাওয়ার কথা। যে দুটো লিমিটেড ইস্যুর মধ্যে যেহেতু কথা হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।